হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপকামিং সমস্ত এক্সামে হেল্পফুল হবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। বিখ্যাত উপন্যাস দ্য হোয়াইট টাইগার, বিখ্যাত উপন্যাস দ্য হোয়াইট টাইগার কোন লেখক লিখেছেন? অর্থাৎ হোয়াইট টাইগার এই যে উপন্যাসটা কে লিখেছেন? অপশন হচ্ছে বিক্রম শেঠ, নাকি ঝুম্পা লাহিড়ী, নাকি অরুন্ধতী রায়, নাকি অরবিন্দ আদিগা। অরুন্ধতী রায় না, অরবিন্দ আদিগা। আচ্ছা, এই অরবিন্দ আদিগা কিন্তু তোর দা হোয়াইট টাইগার উপন্যাসটা লিখেছিল, যার জন্য তিনি 2008 সালে কিন্তু সে ম্যান বুকার পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, বুকার পুরস্কারটা কি না, ম্যান বুকার পুরস্কারটা হচ্ছে তোর ইংরেজি সাহিত্যের জন্য কিন্তু দেয়া হয়ে থাকে। আচ্ছা, অরবিন্দ আদিগার আর কিছু বইয়ের নাম কি কি হতে পারে না, মাথায় রাখবি সিলেকশন ডে আর হচ্ছে লাস্ট ম্যান ইন টাওয়ার। আচ্ছা, কিভাবে মাথায় রাখবো? দেখ, মাথায় রাখবি যে হোয়াইট টাইগার একটা ছিল, একটা বাঘ ছিল, ঠিক আছে? সবাই কি খেয়ে নিয়েছে, শুধু একজনই বেঁচে আছে। সে কোথায় উঠে গেছিল বলে বেঁচে আছে? সে টাওয়ারের উপরে উঠে গেছিল বলে বেঁচে আছে। ঠিক আছে, আর সেই দিনই সে সিলেকশন পেয়েছিল, এবার মাথায় রাখতে পারি। তাহলে অরবিন্দ আদিগার তিনটে মানে একবারে গুরুত্বপূর্ণ বই কি কি? একটা হচ্ছে হোয়াইট টাইগার, সিলেকশন ডে, আর একটা হচ্ছে লাস্ট ম্যান ইন টাওয়ার। আচ্ছা, বিক্রম শেঠের আমাদের অনেকবার আলোচনা হয়েছে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি ইংলিশ সাহিত্যের জন্য দেওয়া হয়। আচ্ছা, ইংলিশ উপন্যাসের জন্য বিক্রম শেঠে কি কি না অনেকবার হয়েছে। এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, টু লিভস, তারপরে হচ্ছে গোল্ডেন গেট, এগুলো সব কিন্তু বিক্রম শেঠের লেখা উপন্যাস। আচ্ছা, ঝুম্পা লাহিড়ী কি ইন্টারপ্রিটার অফ ম্যারাডাইস আছে, দা নেমসেক আছে, তারপর দা লো ল্যান্ড আছে, আর তোর হচ্ছে আর একটা আনঅ্যাকাস্টমড আর্থ আছে। তাই ঝুম্পা লাহিড়ীর চারটে গুরুত্বপূর্ণ বই কি কি? ইন্টারপ্রিটার অফ ম্যারাডাইস, আর দুই হচ্ছে দা নেমসেক, তিনে হচ্ছে তোর আনঅ্যাকাস্টমড আর্থ, আর চারে হচ্ছে দা লো ল্যান্ড। আচ্ছা, অরুন্ধতী রায়ের দুটো ইম্পর্টেন্ট বইয়ের নাম কি? দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস, এটা অরুন্ধতী রায় লিখেছে। আর একটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস, দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা রয়েছে? ইউনিফর্ম সিভিল কোডটা কি না, আইনের চোখে সকলেই সমান, কেউ বেশি সুযোগ সুবিধা পাবে, কেউ কম সুযোগ সুবিধা পাবে, এরকম কিছু নেই, সকল কিন্তু সমান অধিকার। এইটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা ভারতীয় সংবিধানে কত নম্বর আর্টিকেলে বলেছে? অপশন বলছে 40 নম্বর ধারা, নাকি 44 নম্বর ধারা, নাকি 50 নম্বর ধারা, নাকি 51 নম্বর ধারা? পারবি? 44 নম্বর ধারা, তাই তো? 78 হ্যাঁ, 44 নম্বর ধারা 1978। ওটা 44তম সংবিধান সংশোধনটা 1978 সালে হয়েছে। ধারাটা হচ্ছে 44 নম্বর ধারা। আচ্ছা, কিভাবে মাথায় রাখবো? দেখ, সবাই সমান, তাহলে এইদিকে যেহেতু 4 আছে, এখানে 3 রাখলেও হবে না, 5 রাখলেও হবে না, মানে 4 আছে মানে এইদিকেও 4 রাখতে হবে। তাহলে 44তম আর্টিকেলসে বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। আচ্ছা, 40 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলেছে, অর্থাৎ ফরমেশন অফ ভিলেজ পঞ্চায়েত। আর 50 নম্বরেতে কি বলা হয়েছে না, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে, মানে যে শাসন করছে মানে তার পক্ষেই রায় যাবে সেরকম নয়, বিচার বিভাগ থেকে শাসন বিভাগ আলাদা হবে। কত নাম্বার ধারায় বলা হয়েছে? 50 নম্বর ধারায় বলা হয়েছে। আর লাস্ট অপশন আছে 51 নম্বর ধারা। 51 নম্বর ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপদ রক্ষা হলো। আচ্ছা, এই যে আমরা এই আর্টিকেলগুলো পেলাম, অর্থাৎ 40 পেলাম, 44 পেলাম, 50 পেলাম, 51 পেলাম, এই সমস্ত আর্টিকেলসগুলো ভারতীয় সংবিধানের চতুর্থ পার্টে রয়েছে, যেটা ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে কিন্তু রয়েছে, যেটা 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু ডিপিএসপি গুলো কথা বর্ণিত হয়েছে। আচ্ছা, এই ডিপিএসপির কনসেপ্টটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে হলো। আচ্ছা,
যদি আমার কোথাও মানে মনে হচ্ছে এক বোন কমেন্টে লিখেছিল যে খুব স্পিড হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু তাহলে ইউটিউবে একটু স্পিডটা কমিয়ে দেখতে পারো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ? প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ অপশন বলছে আরাবল্লী, নাকি পূর্বঘাট, নাকি সাতপুরা, নাকি মাউন্ট এভারেস্ট? হ্যাঁ, আরাবল্লী। আচ্ছা, আমাদের ভঙ্গিল পর্বত দুটো রয়েছে, একটা নবীন ভঙ্গিল পর্বত, একটা প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে কে রয়েছে? হিমালয় রয়েছে, হিমালয় নবীন ভঙ্গিল পর্বত। আর প্রাচীন ভঙ্গিল পর্বত বললে আরাবল্লী পর্বত শ্রেণী। আচ্ছা, এই আরাবল্লী পর্বত শ্রেণীটা প্রাচীন ভঙ্গিল পর্বত তো বটে, তার সাথে সাথে বিভিন্ন বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু এটা বর্তমানে ক্ষয়জাত পর্বতে কিন্তু পরিণত হয়েছে। আচ্ছা, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আচ্ছা, পূর্বঘাট পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদিরা হচ্ছে পশ্চিমঘাট পর্বত বা যেটাকে সহ্যদ্রি বলা হয়। পূর্বঘাটটা কি? মলয়াদ্রি বলা হয়, যার সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাঘাটটা। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতটা কিন্তু একটানা রয়েছে, পূর্বঘাট কিন্তু প্রচুর বিচ্ছিন্ন রয়েছে। আচ্ছা, আর হ্যাঁ, ওই পূর্বঘাট আর পশ্চিমঘাট পাহাড়ের মিলনস্থলে রয়েছে নীলগিরি, যার সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবোতা, তাই তো? আচ্ছা, নীলগিরি, ওখানেই হচ্ছে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, হলো? আচ্ছা আচ্ছা, সাতপুরা কি? সাতপুরা পাহাড়টা তোর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। আর অপশন বলেছিলাম মাউন্ট এভারেস্ট তোর হিমালয়ের একটা সিংহ। আর এই মাউন্ট এভারেস্টটা কিন্তু ভারতে নেই, কোথায় আছে? নেপালে আছে। এবং এই নেপালেতে এই মাউন্ট এভারেস্টটাকে কি নামে ডাকা হয়? সাগর মাথা। তাহলে নেপালে মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকে? সাগর মাথা ডাকে। আর আমরা কি বলে ডাকি? মাউন্ট এভারেস্ট। আর সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার, এই যে আমাদের কারেন্টে দেখবি দুটো পয়েন্টের মধ্যে একটা কানেকশন করে না, একটা তার সূক্ষ্ম তার দিয়ে কানেকশন করা থাকে, ওইটাকে বলা হয় ফিউজ তার। ওই ফিউজ তারটা কি কি দ্বারা উপাদান দ্বারা গঠিত বা কোন কোন সংকর ধাতুর মিলনে এটা গঠিত হয়েছে? অপশন বলছে সীসা, নাকি টিন, নাকি নিকেল, নাকি টিন ও সীসা? টিন ও সীসা। আচ্ছা, এই ফিউজ তারটা মাথায় রাখবি লাইভ তারের সাথে কিন্তু শ্রেণী সমবায় যুক্ত থাকে। শ্রেণী সমবায় কি না, অনেকগুলো রোধ যুক্ত হচ্ছে, মানে একটা চেনের মতো যে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় কি না, অনেকগুলি রোধের এক প্রান্তে একটি বিন্দুতে মিলিত হচ্ছে, অপর প্রান্তে একটি বিন্দুতে মিলিত হচ্ছে, সেই তোর রোধকে বলা হবে, সেই সমবায়কে বলা হবে তোর সমান্তরাল সমবায়, হলো? সেরকমই ফিউজ তারটা কিন্তু লাইভ তারের সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকে। আর এই ফিউজ তারের নেচারটা কেমন হবে না, এর কাজ কি আগে বুঝতে হবে, কাজটা কি? এর কাজ হচ্ছে ধর এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই দুটোর মধ্যে যোগাযোগ স্থাপন করছে একটা সূক্ষ্ম ফিউজ তার। এর কাজ হচ্ছে যে হঠাৎ করে যদি কোনো কারণে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায়, পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, ওই তারটা সূক্ষ্ম তারটা গলে যাবে, গলে গিয়ে দুটো তারের মধ্যে যে বিদ্যুৎ সংযোগটা সেটা বিচ্ছিন্ন করে দিবে। ফলে বাড়িতে যে সমস্ত দামি দামি ইলেকট্রিক্যালের আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু সেফ থাকবে। এটা হচ্ছে প্রধান কাজ। তাহলে এটা হতে গেলে কি হতে হবে বলতো? প্রধান কাজ হচ্ছে গলনাঙ্ক কম হতে হবে। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো একটি বস্তু গলে যায় সেটাকে বলা হবে গলনাঙ্ক। তাহলে এর গলনাঙ্ক কম হতে হবে, তাই তো কম তাপমাত্রাতে গলে গেলে তবেই তো বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতো তাহলে কি হতো? তাহলে সহজে গলতো না, তাহলে ফিউজ তারের যেটা কাজ সেইটা কাজটা করতে পারতো না। এই জন্য দেখবি নাইক্রোম তারে, টাংস্টেন তারে দেখবি, টাংস্টেন তারে কিন্তু গলনাঙ্কটা বেশি থাকে। ফিলামেন্টটা যদি গলনাঙ্ক কম থাকো তাহলে পুড়ে যেত। তো উচ্চ গলনাঙ্ক আছে বলে এটা সহজে গলে যায় না, উজ্জ্বল হয়ে আমাদের লাইট দেয়, হলো? এটা বাল্বের ভিতরে, হ্যাঁ, বাল্বের মধ্যে থাকে কিন্তু টাংস্টেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মানব দেহের দশম করোটি স্নায়ুর নাম কি? মানব দেহের দশম করোটি স্নায়ুর নাম কি? আচ্ছা, অপশন বলছে অপটিক, নাকি অলফ্যাক্টরি, নাকি ভেগাস, নাকি অডিটরি?
পারবি? ভেগাস। ভেগাস হচ্ছে দশম করোটিড স্নায়ু। আচ্ছা, করোটিড মানে কি? মাথা। মাথাতে এরকম 12 জোড়া স্নায়ু রয়েছে যেটাকে বলা হচ্ছে করোটিড স্নায়ু। আর আমাদের সুষুম্না কাণ্ডে, পিঠে যে সুষুম্না কাণ্ড রয়েছে সেখানে কিন্তু 31 জোড়া স্নায়ু রয়েছে যেটা সুষুম্না স্নায়ু। তাহলে ভুলি গেলে হবে না, করোটিড স্নায়ু কি 12 জোড়া, মাথায় আছে 12 জোড়া, আর সুষুম্না কাণ্ডে রয়েছে কত জোড়া? 31 জোড়া। আচ্ছা, এই 12 জোড়া করোটিড স্নায়ু হয়তো পড়বে না, কিন্তু আমি বলেছি দেখ, ক্লাস যখন আমরা 10-এ পড়তাম তখন আমাদের স্কুলের স্যার একটা আমাদেরকে গল্প করে বলেছিল, একটা লাইন বলেছিল, ওরে ও অপু তাড়াতাড়ি আয়, ফটিক আজ গাইছে ভালো আহা। দেখ, ওরে ফর হচ্ছে অলফ্যাক্টরি, প্রথম করোটিড স্নায়ুর নাম কি? অলফ্যাক্টরি। ওরে ও ফর হচ্ছে অপটিক, তাহলে অলফ্যাক্টরি প্রথম, অপটিক। ওরে ও অপু অকিউলোমোটর। ওরে ও অপু তারা ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার তাহলে 4 ট্রক্লিয়ার। তারি ট্রাইজোমিনাল। আই অ্যাবডুসেন্ট। ওরে ও অপু তাড়াতাড়ি আই, ফটিক অর্থাৎ ফেসিয়াল। আজ পর হচ্ছে অডিটরি, গাইছে, ফটিক আজ গাইছে, ফর হচ্ছে গ্লাস্কোফ্যারিঞ্জিয়াল। ভালো ফর হচ্ছে ভেগাস। আ ফর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি বা অ্যাক্সেসরি, আর হা ফর হাইপোগ্লোসাল। তাহলে এই 12 জোড়া করোটিড স্নায়ু কিন্তু মাথার মধ্যে রয়েছে। আমি এই কারণে বললাম, যদি পরীক্ষায় দিয়ে দেয় পঞ্চম করোটিড স্নায়ুর নাম কি, তখন কিন্তু এই ট্রিক্স ধরে তাদেরকে করতে হবে। আচ্ছা, স্নায়ুর কাজ কি না? স্নায়ুর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা, এবং সেটা মস্তিষ্কে উদ্দীপনা গ্রহণ করে সেটাকে নিয়ে যাবে, মাথাতে নিয়ে যাবে, মস্তিষ্কের কেন্দ্রে, এবং সেখান থেকে একটা বার্তা নিয়ে আসবে। এটাই কাজ হচ্ছে তোর স্নায়ুর কাজ। আচ্ছা, এবার এই স্নায়ুগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চেষ্টীয় স্নায়ু, তিনটা ভাগে, একটা চেষ্টীয় স্নায়ু, একটা সংবেদী স্নায়ু, একটা মিশ্র স্নায়ু। কাজগুলো কি বলেছি দেখ, ধর আমার এখানটায় তুই চিমটোচ্ছিস বা কেউ একজন চিমটোলো, আমার এটা এই যে এখানে একটা কোষ রয়েছে, ত্বকে অবস্থিত প্যাসিলিয়ানে কণিকা রয়েছে, মার্কেলের ডিস্ক, অনেকগুলো গ্রাহক রয়েছে বা রিসেপ্টর রয়েছে। সেই মানে উদ্দীপনাটা গ্রহণ করলো, সারাটা গ্রহণ করলো, দিয়ে আমার মাথাতে নার্ভের, এগুলো সব নার্ভের মধ্য দিয়ে সেই জিনিসটা কোথায় যাবে? মাথাতে যাবে। অর্থাৎ সারাটা, এই সারা বলছি তো, যে উদ্দীপনাটা যে স্নায়ুটা মাথায় নিয়ে যাচ্ছে সেই স্নায়ুকে বলা হবে সংবেদী স্নায়ু বা সংজ্ঞাবহ স্নায়ু। মাথায় যাবে, মাথা থেকে একটা ক্যালকুলেট করে বার্তা পাঠাবে, তুমি হাতটা সরিয়ে দাও এখান থেকে। তাহলে এই যে মাথা থেকে আবার যে বার্তাটা হাতে আসছে, এই স্নায়ুটা যেটা নিয়ে আসবে সেটাকে বলা হবে চেষ্টীয় স্নায়ু। তাহলে সারা বা উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায় কোন স্নায়ু? সংবেদী স্নায়ু। আর মস্তিষ্ক থেকে উদ্দীপনাটা যে নিয়ে আসছে, সারাটা যে নিয়ে আসছে, বার্তাটা নিয়ে আসছে, এটা কোন স্নায়ু? চেষ্টীয় স্নায়ু। আরেক ধরনের স্নায়ু রয়েছে যেটা হচ্ছে মিশ্র স্নায়ু, অর্থাৎ দুটোই জয়েন্টে কাজ করে। এরকম 12 জোড়া স্নায়ুর মধ্যে কিন্তু 3 জোড়া স্নায়ু রয়েছে যেটা হচ্ছে তোর সংবেদী, অর্থাৎ কি বয়ে নিয়ে যাবে। এক হচ্ছে চোখের রয়েছে একটা স্নায়ু, সেটা হচ্ছে কি অপটিক্স। এর জন্য দেখবি চশমার দোকানে একটা নাম দেওয়ার পর লেখা থাকে অপটিক্স। তাহলে অপটিক্স স্নায়ু কোথায় রয়েছে? চোখে। এবং অপটিক্স স্নায়ুর কাজ কি না, শুধুমাত্র সে উদ্দীপনা গ্রহণ করে মাথাকে নিয়ে যাবে, হলো। তাহলে উদ্দীপনাটা গ্রহণ করে নিয়ে যাবে, পরবর্তীকালে ট্রক্লিয়ার বা ট্রাইজোমিনাল যেগুলো পাবো না, সেগুলো দেখবি মাথা থেকে আসবে যে চোখটা বন্ধ করে দাও, লাইট পড়ছে চোখটা বন্ধ করে দাও, বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে কি একটা সংবেদী। আচ্ছা, আবার কানে একটা রয়েছে, কোথাও বলছিস আমি শুনতে পাচ্ছি, এটা নিয়ে যাচ্ছে এখন মাথাতে, এটা কি অডিটরি করোটিড স্নায়ুর মধ্য দিয়ে কিন্তু মাথাতে যাচ্ছে। নাকে রয়েছে একটা অলফ্যাক্টরি কোষ, অলফ্যাক্টরি স্নায়ু রয়েছে যেটা কি মাথাতে নিয়ে যাচ্ছে, যেটা ঘ্রাণ। তাহলে ঘ্রাণ পরিবহনে কোন করোটিড স্নায়ু সাহায্য করে? অলফ্যাক্টরি। শব্দ পরিবহনে কোন করোটিড স্নায়ু? অডিটরি। কোনো কিছু দেখতে সাহায্য করে অপটিক্স। এগুলো তাহলে কি, এগুলো সব মাথায় নিয়ে যাচ্ছে, মস্তিষ্ক নিয়ে যাচ্ছে, এগুলো কি স্নায়ু? সংবেদী স্নায়ু। আর চেষ্টীয় কি বার্তা নিয়ে আসবে। যেমন এই চোখে লাইট পড়ছে, আমার তাহলে কি অপটিক স্নায়ুটা নিয়ে গেল মাথায়, এখানে মাথায় বললো চোখটা বন্ধ করে দাও, যে চোখটা যে এই যে বার্তাটা যে নিয়ে আসছে চোখটা বন্ধ করে দাও, এটা হচ্ছে কিন্তু চেষ্টীয় স্নায়ু। ঠিক আছে, এরকম চেষ্টীয় স্নায়ু অনেকগুলো রয়েছে। আর মাথায় দেখবি 3টি সংবেদী স্নায়ু রয়েছে। আর মিশ্র স্নায়ু কি না, এরকম মিক্স কাজ করে। মিশ্র স্নায়ু মাথায় দেখবি 4টে রয়েছে, 5,
রিজনিং ফলো কর, 2 যোগ করলে কত 7, 2 যোগ করলে কত 9, তাহলে 5 7 9 আর 10 নম্বরটা হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে যদি বলে করোটি স্নায়ুর 5 নাম্বারটা কোন প্রকৃতির স্নায়ু? মিশ্র। 5 7 9 10 ওটা হচ্ছে মিশ্র প্রকৃতির স্নায়ু। আর হচ্ছে তোর তিনটে রয়েছে, অলফ্যাক্টরি, অপটিক আর অডিটরি, এগুলো হচ্ছে কি সংবেদী, বাকি যেগুলো রয়েছে সেগুলো সব চেষ্টি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতু ব্যবহার করা হয় আতশবাজি সবুজ রং তৈরি করতে? এই যে আমরা তারাবাতি পোড়াই, বিভিন্ন কালারিং হয় না, কিছু কিছু মানে ধাতু তাতে মেশানো থাকে যার জন্য কালারিংটা তৈরি হয়। প্রশ্ন বলছে সবুজ রংটা তৈরি হয় কোন ধাতু মেশানো থাকে? অপশন বলছে তামা, নাকি তোর বেরিয়াম, নাকি সোডিয়াম, নাকি ক্যালসিয়াম? বেরিয়াম। হ্যাঁ, বেরিয়াম। সবুজ রং হয় বেরিয়াম ধাতুর জন্য। আচ্ছা, আমরা কি করে বুঝবো যেগুলো ধাতু? ধাতু চিনার একটা সহজ ট্রিক্স বলে দিচ্ছি, যে সমস্ত ওয়ার্ডের শেষে দেখবে আম ওয়ার্ডটা যুক্ত থাকবে সেগুলো কিন্তু ধাতু আছে। যেমন অ্যালুমিনিয়াম ধাতু, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে আম যুক্ত মানে সেগুলো হচ্ছে ধাতু হবে। হলো? তাহলে বেরিয়ামটা কি না, বেরিয়ামটা ওই আতশবাজিতে দেওয়া হয় বলে আতশবাজির সবুজ রংটা সৃষ্টি হয়। আচ্ছা, তামার জন্য কি হয়? নীল। তামা মানে কোপার থাকা মানে নীল। যেমন কোপার সালফেটটাকে ব্লু ভিট্রিয়ল বা তুঁতে বলা হয়। তাহলে কোপার ধাতুটা থাকে বলে আতশবাজিতে নীল রংটা তৈরি হয়। আচ্ছা, সোডিয়াম থাকে বলে হলুদ রং তৈরি হয়। আর ক্যালসিয়াম থাকে বলে কমলা রং তৈরি হয়। আর রেড স্ট্রনসিয়াম থাকে বলে স্ট্রনসিয়াম। তাহলে একবার বলে দিচ্ছি, আতশবাজিতে বেরিয়াম থাকে বলে সবুজ হয়। আচ্ছা, হলুদ কেন হয়? সোডিয়াম থাকে বলে। লাল কেন হয়? স্ট্রনসিয়াম থাকে বলে। নীল কেন হয়? তোর কোপার থাকে বলে। আর ক্যালসিয়াম থাকে বলে কমলা রং। হলো? নেক্সট প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশন বলছে রাজস্থান, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি কেরালা, নাকি গুজরাট? কেরালা। আচ্ছা, মোপলা বিদ্রোহটাকে কিন্তু মালাবার বিদ্রোহ বলা হয়ে থাকে। এইটা কেন হয়েছিল? এটা হচ্ছে এক প্রকারের কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহ। কৃষকরা তৎকালীন ওখানকার জমিদার এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহটা করেছিল। 1921 সালে হয়েছিল। হলো? নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেম সর্বপ্রথম আয়োজন করা হয় কত সালে? কমনওয়েলথ গেম সর্বপ্রথম আয়োজন হয় কত সালে? অপশন বলছে 1930, 1896, নাকি 1951, নাকি 1950? 1896। 1930 সালে 1896 হচ্ছে প্রথম আধুনিক অলিম্পিক গেমস হয়েছিল। প্রথম অলিম্পিক্স গেম হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দ। 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক হয়েছিল, যেটা প্রাচীন অলিম্পিক বলছে। আর আধুনিক অলিম্পিকটা কত? 1896 সালে কিন্তু হয়েছিল। আর কমনওয়েলথ হচ্ছে 1930 সালে সর্বপ্রথম হয়েছিল। কোথায় হয়েছিল? কানাডার হ্যামিল্টনে। আচ্ছা, ভারতে সর্বপ্রথম এই আসরটা বসেছিল কমনওয়েলথে কত সালে? 2010 সালে। কোথায়? নিউ দিল্লিতে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ভারতে সর্বপ্রথম কবে বা কত সালে কমনওয়েলথ গেমের আয়োজন করেছিল? 2010 সালে। কোথায়? নিউ দিল্লিতে করেছিল। আচ্ছা, কমনওয়েলথ গেমটা কি প্রতি 4 বছর ছাড়া ছাড়া কিন্তু হয়ে থাকে। আচ্ছা, 1930 সালেই তো সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ হয়েছিল উরুগুয়ের মন্টেভিডেওতে। আচ্ছা, ফাইনাল কাদের মধ্যে হয়েছিল? উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা। উরুগুয়ে জিতেছিল, আর্জেন্টিনা ফাইনালে হেরে গিয়েছিল। হলো? প্রতিষ্ঠা হয়েছিল 1905-এ। কিটা? ফিফা। হ্যাঁ, 1905 না 4 এরকম একটা 1905 মনে হচ্ছে ফিফা। আচ্ছা, 1951 সালে কি হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয়েছিল? নিউ দিল্লিতে। কত সালে? 1951 সালে। নেক্সট প্রশ্ন, শ্রী মল্লিকার্জুন টেম্পল বা মন্দির, শ্রী মল্লিকার্জুন মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, নাকি কর্ণাটক, নাকি তামিলনাড়ু, নাকি পাঞ্জাব? অন্ধ্রপ্রদেশে কিন্তু মল্লিকার্জুন টেম্পলটা রয়েছে। আচ্ছা, আর একটা রয়েছে অন্ধ্রপ্রদেশে তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে রয়েছে। মল্লিকার্জুনও কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর ছিল অপশন কর্ণাটকে কি কি রয়েছে?
বিরূপাক্ষ মন্দির, তারপর হচ্ছে গোমতেশ্বর মন্দির, বিট্টল স্বামী মন্দির, এগুলো সব কর্ণাটক। তার কর্ণাটকে কি কি গোমতেশ্বর মন্দির রয়েছে, তারপর হচ্ছে বিট্টল স্বামী মন্দির রয়েছে, বিরূপাক্ষ মন্দির রয়েছে। তামিলনাড়ুতে কি রয়েছে? মীনাক্ষী দেবীর মন্দির মাদুরাইতে রয়েছে, যেটা হচ্ছে ভাইগাই নদীর তীরে অবস্থিত মীনাক্ষী দেবীর মন্দির রয়েছে। তারপরে বৃহদেশ্বরা টেম্পল রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। আর পাঞ্জাবে কি আছে? গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির, যেটা পাঞ্জাবের অমৃতসর রয়েছে। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, এবং সেটা তোমাদের প্রশ্ন, হোমওয়ার্ক করে আমাকে আনসার জানাবে। প্রশ্নটা হচ্ছে 49তম প্যারালাল অর্থাৎ 49th প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমারেখা বা বর্ডার তৈরি করেছে? অপশন বলছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, নাকি নামিবিয়া আঙ্গালা, নাকি মালয়েশিয়া সুমাত্রা, নাকি ইংল্যান্ড এবং ফ্রান্স। আর একবার বলছি, 49তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? অপশন হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, নাকি নামিবিয়া আঙ্গালা, নাকি মালয়েশিয়া সুমাত্রা, নাকি ইংল্যান্ড ও ফ্রান্স। বলে রাখি, এই 49তম প্যারালালটাই কিন্তু সবচেয়ে বড় বা দীর্ঘতম বর্ডার। তাহলে ভারত নয়, পৃথিবীর সবচেয়ে বৃহৎ দীর্ঘতম বর্ডারের নাম কি? 49তম প্যারালাল। এবং সেটা কোন দুটি দেশকে পৃথক করেছে তোমরা কমেন্টে জানাবে। আজকের প্রশ্ন তথা আলোচনা কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, লাইক করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।